প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা ক্লাস 12-এর ইউনিট 7-এর ক্লাস শুরু করব। এই ক্লাসে অর্থাৎ এই ইউনিটে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে পদার্থের দ্বৈত সত্তা ও কোয়ান্টাম তত্ত্ব। যদিও অধ্যায়টার নাম পদার্থের দ্বৈত সত্তা ও কোয়ান্টাম তত্ত্ব, কিন্তু তোমরা এই অধ্যায়ে প্রধানত আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ আমরা এই অধ্যায়ে প্রধানত আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে জানব। এখন হঠাৎ করে তোমরা বলতে পারো, স্যার আলোক তড়িৎ ক্রিয়া সেটা আবার কি, কোথা থেকে এলো, আলোক তড়িৎ ক্রিয়া জিনিসটা কি? আস্তে আস্তে অপেক্ষা করো, আস্তে আস্তে আমরা সব বোঝার চেষ্টা করব। জানো, এই অধ্যায়টার একটা কিছু গুরুত্বপূর্ণ কয়েকটা কথা তোমাদের আগে বলতে হয় এই অধ্যায়টা শুরু করতে গেলে। আর একটা কথা বলি, এই অধ্যায়, এই যে পদার্থের দ্বৈত সত্তা ও কোয়ান্টাম তত্ত্ব, এটা একটা মাত্র অধ্যায় ঠিকই, কিন্তু এটা তোমাদের একটা ইউনিটও, এটা তোমাদের সিলেবাসে ইউনিট 7-এ আছে। আর এই ইউনিট থেকে প্রায় 5 থেকে 6 নম্বর প্রতি বছরই কোশ্চেন এসছে, 5 অথবা 6 নম্বরের মতো কোশ্চেন আসে। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, বাঁধা ধরা প্রশ্ন, যেগুলো প্রায় বছর ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো আসে। আর কিছু গাণিতিক সমস্যা খুব সহজ সরল সমীকরণ থেকে সমাধান করা। একটু যদি একক পরিবর্তনগুলো করতে পারো, শক্তির একক, কার্যের একক বা আধানের একক, এই পরিবর্তনগুলো যদি করতে পারো, দেখবে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে পারবে। আর এই অধ্যায়টা তোমাদের দেখবে খুব ভালোও লাগবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আর খুব সহজ একটা অধ্যায়। চলো আমরা শুরু করি অধ্যায়টা। আচ্ছা, শুরু করার আগে একটা গল্প তোমাদের অবশ্যই বলা উচিত আমার। জানো, এই এমন একটা অধ্যায়, এই অধ্যায়ের যে বিষয়বস্তুগুলো আমরা শিখব, দেখবে এই বিষয়বস্তুগুলোর ওপর গবেষণা করে অনেকেই বলা ভুল, প্রায় 4 জনের কথা বলতে হয় যারা নোবেল পুরস্কার পেয়েছিলেন একটা বিষয়ের ওপর। যদিও গবেষণার বিষয়বস্তু আলাদা ছিল, পৃথক পৃথক জিনিসের ওপর গবেষণা করেছিলেন, কিন্তু গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। একজনের নাম তোমরা সবাই জানো, তিনি হলেন আইনস্টাইন। শুধু যদিও এই বিষয়টার ওপর নয়, তার সঙ্গে আরও থিওরিটিক্যাল ফিজিক্সের ওপরও গবেষণা করার জন্য নোবেল দেওয়া হয়েছিল। আইনস্টাইনের নাম বলতে হয়। আর একজনের নাম তোমরা কেমিস্ট্রিতে হয়তো পড়ে এসছো বা শুনেছো কোথাও, ডি ব্রগলির কথা। ডি ব্রগলিও এই বিষয়ের ওপর আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর একজনের কথা, আর দুজনের নাম বলতে হয়, তারা হচ্ছেন ডিভিশন এবং জারমার। এই দুজন বিজ্ঞানী ডি ব্রগলি যে কথাগুলো বলেছিলেন, ডি ব্রগলি যে সূত্রের কথা বলেছিলেন, তোমরা হয়তো এখন প্রথমে কিছু বুঝতে পারছো না কি বলছি। দেখবে অধ্যায়গুলো যখন শেষ করব, তখন আরও এই কথাগুলো আরও তোমাদের কাছে গভীর হয়ে বুঝবে, আরও গভীরতা পাবে এই শব্দগুলো। যে ডি ব্রগলি যে কথাগুলো বলেছিলেন, তার ওপর গবেষণা করে, তার ওপর পরীক্ষালব্ধ এক্সপেরিমেন্টাল প্রুফ করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে ভাবো এই অধ্যায়টা কত একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। শুধু তাই নয়, তোমরা দেখবে আজকের দাঁড়িয়ে তোমরা ফিজিক্সের যে অংশগুলো শিখেছো বা আমরাই শিখেছি, কি শিখেছি? নিউটনের গতিসূত্র জেনেছি, আবার একমাত্রিক গতি জেনেছি, পদার্থের সাধারণ ধর্ম জিপিএম জেনেছি, শব্দবিজ্ঞান জেনেছি, আলোক বিজ্ঞান জেনেছি, পদার্থবিজ্ঞানের এক একটা শাখা, তাপবিজ্ঞান জেনেছি, তাই তো? আবার তড়িৎ বিজ্ঞান জেনেছি, প্রবাহী তড়িৎ, স্থির তড়িৎ জেনেছি, চুম্বক জেনেছি। এই যে আজকের যে ক্লাসটা শুরু হলো, এই ক্লাসটা দেখবে পরবর্তীকালে যারা আমরা ফিজিক্স সম্পর্কে আরও বিস্তৃত পড়াশোনা করব, আরও জানার চেষ্টা করব, পড়াশোনা করার চেয়ে যদি তোমার ইচ্ছা থাকে, তুমি পড়াশোনা হয়তো গতানুগতিক সিলেবাসের মধ্যে না থেকে বাইরে থেকেও পড়াশোনা করতে পারো। সেখানে গিয়ে দেখবে এই আলোক তড়িৎ ক্রিয়া বা এই পদার্থের দ্বৈত সত্তা বা কোয়ান্টাম তত্ত্ব থেকে ফিজিক্সের আরও একটা নতুন শাখার উৎপত্তি ঘটছে, যেটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্স, যার গুরুত্ব অপরিসীম, বলে শেষ করা যাবে না। কত কিছু এর মধ্যে আছে এই ফিজিক্সের নতুন শাখাটির মধ্যে। তার সূচনা, এই যে ফিজিক্সের নতুন যে শাখাটার কথা বলছি, তার সূচনা কিন্তু এই অধ্যায় থেকে শুরু হবে। এবার আসি আমরা আমাদের সিলেবাসের মধ্যে, আমাদের বিষয়বস্তুর মধ্যে আলোচনা শুরু করব। তার আগে একজনের নাম বলতে হয়, বিজ্ঞানী হার্টজের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো সবাই। হার্টজ কী জন্যে তোমরা শুনেছো, কোথায় শুনেছো মনে পড়ছে? মনে করে দেখো, কম্পাঙ্কের একক হার্টজ ছিল না? 50 হার্টজ, 60 হার্টজ এরকমভাবে বলতাম তো, কম্পাঙ্কের একক। এই হার্টজ এটি পরীক্ষা করেছিলেন। সেই সময় হার্টজের পরীক্ষার সময়কালটা যদি তোমরা দেখো, 1886 খ্রিস্টাব্দে। এই সময়, অর্থাৎ তখনও কিন্তু আর একটা কথা বলি এখানে, তোমরা সালগুলো একটু মনে রাখবে। তোমরা বলে ফিজিক্স পড়তে গিয়ে কেন স্যার সাল মনে রাখবো, এই কি ইতিহাস পড়ছি সাল মনে রাখবো? না, কেন সাল মনে রাখবো? আসলে সাল মনে রাখলে তোমরা বুঝতে পারবে যে আবিষ্কারের কীভাবে একটা আবিষ্কারকে পরিবর্তন করেছিল ধারণাকে। দেখো, 1886 সালে হার্টজ যখন পরীক্ষা করছেন,
হার্টজ যখন পরীক্ষা করছেন তখনও কিন্তু নিউটন আবিষ্কার হয়নি। এই নিউটন বলছি, ভুল বললাম, ইলেকট্রন আবিষ্কার হয়নি। তোমাদের মনে আছে তো ইলেকট্রন কে আবিষ্কার করেছিলেন? কে আবিষ্কার করেছিলেন? জে থমসন, কত বা অনেকে বলে জে টমসন। যা কত খ্রিস্টাব্দে? 1887 খ্রিস্টাব্দে, মানে তারও পরে জে টমসন বা থমসনও বলা যায় ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। ইলেকট্রনও তখন আবিষ্কার হয়নি। কি করেছিলেন হার্টজ একটা পরীক্ষা করে দেখলেন যে ঋণাত্মক তড়িৎগ্রস্ত জিঙ্ক ধাতুর প্লেটের উপর, মানে ধরো এটা একটা ধাতুর প্লেট, জিঙ্ক ধাতুর প্লেট, একে ঋণাত্মক তড়িৎগ্রস্ত করলেন। তখন কিন্তু আধান আহিত করা যেত, মানে বস্তুকে আহিত করা যেত। কুলম্বের সূত্র আবিষ্কার হয়ে গেছে, দেখবে কুলম্বের সূত্র 1824 সালে, এর আরও আগে। মানে তখন বস্তু আধান সম্পর্কে আইডিয়া এসে গেছে, কিন্তু আধান যে ইলেকট্রনের জন্য সৃষ্টি হয় সেই সম্পর্কে পুরোপুরি ধারণা আসেনি তখনও, কারণ ইলেকট্রনই আবিষ্কার হয়নি। কি করলেন হার্টজ? এই জিঙ্ক ধাতুর একটা প্লেটকে ঋণাত্মক তড়িৎগ্রস্ত করলেন, মানে এতে ঋণাত্মক আধান দিলেন। দেওয়ার পর এর ওপর দেখলেন অতিবেগুনি রশ্মি এসে পড়লে এর ঋণাত্মক আধানের পরিমাণ আস্তে আস্তে কমছে। অর্থাৎ এ প্রথমে কী ছিল? ঋণাত্মক তড়িৎগ্রস্ত ছিল। এর ওপর যেই অতিবেগুনি রশ্মি এসে পড়ছে, ইউভি রশ্মি, তখন দেখলেন এর ঋণাত্মক আধানের পরিমাণ কমছে। আধানের পরিমাণ কমছে মানে আমরা কি বলতে পারি বলো? আমরা বলতে পারি এই ধাতুর প্লেট থেকে আস্তে আস্তে নিশ্চয়ই ঋণাত্মক আধান বের হয়ে যাচ্ছে। ধাতুর প্লেট থেকে ঋণাত্মক আধান বের হয়ে যাচ্ছে, তাই তো এর আধান কমে যাচ্ছে। উনি কিন্তু এর পরে আর কিছু বলতে পারেননি যে কেন এই ঘটনাটা ঘটছে। তা শুধুমাত্র জিঙ্ক ধাতুর ক্ষেত্রে হবে, বা জিঙ্ক ধাতুর ওপর অতিবেগুনি রশ্মি পড়লে শুধু এই ঘটনা ঘটে, না অন্য কোনো আলোক রশ্মি বা অন্য কোনো বিকিরণ পড়লে এই ঘটনা ঘটতে পারে? অর্থাৎ এক্স রশ্মি বা দৃশ্যমান আলোক রশ্মি পড়লে এই ঘটনা কি ঘটতে পারে, সে সম্পর্কে উনি আইডিয়া দিতে পারেননি। পরে যেন পরীক্ষা করেছিলেন আরও দুজন বিজ্ঞানীর নাম বলতে হয়। 1886 খ্রিস্টাব্দে থেকে প্রায় 1902 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 16-17 বছর ধরে গবেষণা করেছিলেন এডওয়ার্ড ও লেনার্ট বলে দুজন বিজ্ঞানী, লেনার্ট ও এডওয়ার্ড। ওনারা পরীক্ষা করেছিলেন এই ঘটনাটার ওপর, যে ধাতুর ওপর আলো পড়লে কেন ধাতুর আধান, ঋণাত্মক আধান কমে যাচ্ছে বা ঋণাত্মক আধান কেন বেরিয়ে যাচ্ছে, সেই ঘটনার ওপর প্রচুর পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করেছিলেন, যন্ত্রপাতি তৈরি করেছিলেন। পরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করলেন কি যেন, বললেন যে প্রকৃতিতে কিছু ধাতু আছে, প্রকৃতিতে এমন কিছু ধাতু আছে যাদের ওপর কিছু বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন বিকিরণ এসে পড়লে, বিকিরণ অর্থাৎ উৎস থেকে বিকিরণ এসে পড়লে, শক্তি এসে পড়লে কি হয়, ওই পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয়। কারণ ততদিনে ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে 1887 সালে, ওনারা তো 86 সাল থেকে গবেষণাটা শুরু করেছেন। ফলে ওনারা বলতে পারলেন যে ধাতুর পৃষ্ঠে বিকিরণ এসে পড়লে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয়। এই যে আধান কমে যাচ্ছে কেন, ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকেই বলা হয় আলোক তড়িৎ ক্রিয়া। দেখো তোমরা নামটা শুনলে বুঝতে পারবে, আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া কি? যে ধাতুর পৃষ্ঠে, যে কোনো ধাতু, আমি কোনো একটা নাম লিখছি না, এ বি সি ধাতু, যে কোনো একটি ধাতুর পৃষ্ঠে বিকিরণ এসে আপাতিত হচ্ছে। বিকিরণ অর্থাৎ অতিবেগুনি রশ্মি হতে পারে, এক্স রশ্মি হতে পারে, দৃশ্যমান আলো হতে পারে। এরকম অতিবেগুনি রশ্মি বা কোনো বিকিরণ এসে আপাতিত হলে কি হচ্ছে, ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয়। এই ঘটনাটাকেই বলা হচ্ছে আলোক। কেন? দেখো আলোক অর্থাৎ বিকিরণ এসে পড়ার পরে তড়িৎ অর্থাৎ আধান নির্গত হচ্ছে, আলোক তড়িৎ ক্রিয়া। এই আলোক তড়িৎ ক্রিয়ার উপর প্রচুর গবেষণা করেছিলেন এডওয়ার্ড লেনার্ট, প্রচুর বৈশিষ্ট্য জানার জন্য, যে কোন ধাতুর ওপর এসে কোন আলো পড়লে, যেমন হার্টজ দেখিয়েছিলেন জিঙ্ক ধাতুর ওপর কেবলমাত্র অতিবেগুনি রশ্মি এসে ঘটনাটা ঘটে, বা অন্য কোনো ধাতুর ওপর ঘটনাটা ঘটতে পারে কি না উনি বলতে পারেননি। কিন্তু লেনার্ট ও এডওয়ার্ডস এসে অনেক কিছু গবেষণা করে বলেছিলেন। আমরা ধীরে ধীরে সেগুলো বোঝার চেষ্টা করব। এখন পর্যন্ত জানা গিয়েছে যে কিছু কিছু ধাতু, সব ধাতুর উপর ঘটনাটা ভালো ঘটে না, কিছু কিছু ধাতুর ওপর বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন বিকিরণ এসে পড়লে বা শক্তি এসে পড়লে কি হয়, ধাতুর পৃষ্ঠ থেকে আধান অর্থাৎ ইলেকট্রন নির্গত হয়। এই ঘটনাটাকে বলা হয় আলোক তড়িৎ
ক্রিয়া। আমরা এই আলোক তড়িৎ ক্রিয়া বুঝবো, তার সঙ্গে এই আলোক তড়িৎ ক্রিয়াটা বুঝলে না এই পদার্থের দ্বৈত সত্তা কী বা এর সঙ্গে কোয়ান্টাম তত্ত্বের ধারণা তবেই আমরা সম্পর্কিত করতে পারবো। আশা করি বুঝতে পারলে আলোক তড়িৎ ক্রিয়া কী, অর্থাৎ আলো ফলার পরে বা আলো পড়ার ফলে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হওয়ার ঘটনা, আধান নির্গত হওয়ার ঘটনা আলোক তড়িৎ ক্রিয়া। পরে এই যে লেনার্ড আর এডওয়ার্ডসের পরীক্ষার আরও পরে, অর্থাৎ এটা ছিল দেখো 1905 খ্রিস্টাব্দে এসে আইনস্টাইন এই আলোক তড়িৎ ক্রিয়ার ওপর আরও গবেষণা করেছিলেন, করে উনি সূত্র প্রতিষ্ঠা করেছিলেন, যেটাকে আমরা আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ বলি। এই আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণটা প্রতিষ্ঠা করেছিলেন, করে এই সমীকরণ প্রতিষ্ঠা করার জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। আমরা এগুলো ধীরে ধীরে বুঝবো, আসছি দেখো, ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। আশা করি বুঝতে পারলে। আমরা তাহলে শিখব কিন্তু পদার্থের দ্বৈত সত্তা। আপাতত বুঝবো আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনাগুলি। আলোক তড়িৎ ক্রিয়া কী, আলোক তড়িৎ ক্রিয়ার সঙ্গে বৈশিষ্ট্য, আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ কী করেছিলেন আইনস্টাইন, কেন সমীকরণ প্রতিষ্ঠা করেছিলেন, সমীকরণটা প্রতিষ্ঠা করার দরকার কী ছিল। সেখান থেকে সেই জিনিসগুলো বোঝার পর আমরা আসবো পদার্থের দ্বৈত সত্তা বা কোয়ান্টাম তত্ত্বের মধ্যে। তাহলে প্রথমে বুঝি যে ধাতুর পৃষ্ঠ থেকে আলো এসে পড়লে কেন ইলেকট্রন নির্গত হয়। ধাতুর পৃষ্ঠ থেকে এমনি এমনি ইলেকট্রন নির্গত হতে পারে না কেন, মানে বিকিরণ এসে পড়তেই হবে, তবে কেন ইলেকট্রন নির্গত হবে। বা আমরা কি ধাতুর পৃষ্ঠ থেকে অন্য কোনো উপায়, অর্থাৎ বিকিরণ ছাড়া অন্য কিছু ফেলে কি ইলেকট্রন নিঃসরণ করতে পারি। অন্য কিছু ফেলে মানে তুমি ভেবো না যে ধাতুর পৃষ্ঠে আমি জল ফেলবো ইলেকট্রন নির্গত হবে, এরকম নয়। আমরা ধাতুর পৃষ্ঠে অন্য কিভাবে ইলেকট্রন নির্গত করতে পারি, তার জন্য আগে বুঝতে হবে যে আমরা ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ করতে পারি না কেন, আসলে কি হয়। ধাতুর গঠনটা যদি একটু ভাবো, একটু ঠান্ডা মাথায় ভাবো। ধাতু, তার মধ্যে কি আছে, অসংখ্য অণু, তার মধ্যে কি আছে, অসংখ্য পরমাণু, পরমাণুর মধ্যে কি আছে, পরমাণুর মধ্যে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন নিউট্রন, তার চারপাশে ইলেকট্রন ঘোরে। খুব তাড়াতাড়ি বলা হয়ে যাচ্ছে, আচ্ছা আস্তে আস্তে বলছি, শোনো। কি হয়, ধাতুর গঠনটা যদি আমরা লক্ষ্য করি, ধাতুর গঠনটা যদি ভাবতে থাকি যে কিভাবে ধাতু গঠিত হয়েছে, কিভাবে হয়েছে। ধাতু আছে, তার মধ্যে অসংখ্য অণু আছে, অণুগুলো অসংখ্য পরমাণু দিয়ে গঠিত। এবার পরমাণুগুলির মধ্যে কি থাকছে, পরমাণুগুলির মধ্যে অসংখ্য নিউক্লিয়াস, এক একটি পরমাণুর মধ্যে এক একটি নিউক্লিয়াস, তার চারপাশে ইলেকট্রনগুলো ঘুরছে। আমরা পরমাণুর গঠনে এইটাই তো শিখেছি। এখন এটাও জানি যে নিউক্লিয়াসের থেকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করে। যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে যত দূরে থাকে তার ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল তত কম হবে, তাই তো নাকি। এই যে তুমি আমার থেকে অনেক দূরে আছো, সেই জন্য আমার ওপর, তোমার ওপর আমার আকর্ষণ বল কম, অর্থাৎ তুমি ওপারে বসে কি করছো আমি সেটা বুঝতে পারছি না। তুমি আদৌ এটা বোঝার চেষ্টা করছো কিনা সেটা আমার পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না, কারণ তোমার থেকে আমার দূরত্ব অনেক বেশি, তাই আকর্ষণ বলটা অনেক কম। অর্থাৎ আমরা বলতে পারি পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো যত দূরে থাকে সেই দূরবর্তী ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বল কম। ফলে ওই নিউক্লিয়াসটা কী করে, ওই ইলেকট্রনটা, অর্থাৎ নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরে যে ইলেকট্রন আছে সে কী করে, নিউক্লিয়াসের আকর্ষণ বল ছেড়ে চারিদিকে ঘুরে বেড়ায়, ধাতব পদার্থের মধ্যে ঘুরে বেড়ায়। এদেরকে আমরা কি বলি, মুক্ত ইলেকট্রন, তাই তো নাকি। অর্থাৎ আমরা বলতে পারি ধাতুর পৃষ্ঠের মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন থাকে। কি করবে মুক্ত ইলেকট্রন থাকলে, মুক্ত ইলেকট্রন ওই ধাতুর টুকরোর মধ্যে এলোমেলোভাবে ঘুরে বেড়াতে থাকে। কেমন দেখো, ইলেকট্রনগুলি ধাতুর টুকরোর মধ্যে এলোমেলোভাবে ঘুরে বেড়ায়। ধরো এই ধাতুর টুকরো, এর মধ্যে এই ইলেকট্রনগুলো আছে, এর মধ্যে আরও অসংখ্য আছে পরমাণু, নিউক্লিয়াস আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, সেগুলো দেখেনি, শুধু ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই ইলেকট্রনগুলো ধাতু ছেড়ে বাইরে যেতে পারে না। ধাতুর মধ্যে সবাই ঘুরে বেড়াচ্ছে মুক্ত ইলেকট্রনগুলি, কিন্তু ধাতু ছেড়ে বাইরে যেতে পারে না। কেন যেতে পারে না জানো, কারণ ইলেকট্রনগুলি, আচ্ছা ধাতু স্বাভাবিক অবস্থায় যে কোনো পদার্থ কি নিস্তড়িত, কারণ এর মধ্যে যে কটা প্রোটন থাকে সে কটাই ইলেকট্রন থাকে। প্রত্যেকটা পরমাণু নিস্তড়িত বলে পদার্থ বা ধাতুর টুকরোটা কি স্বাভাবিক অবস্থায় নিস্তড়িত। এখন দেখো, যেই ধাতুর পৃষ্ঠ থেকে এই একটা বা দুটো ইলেকট্রন বাইরে চলে যাবে, কি হবে, যেই ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন যদি কোনো কারণে বাইরে যায়, এমনি এমনি যদি চলে যায়, ভাবো
মানে কোনো কিছু দিতেই হচ্ছে না, বিকিরণ ফেলতে হচ্ছে না, এই যে আলো ফেলতে হচ্ছে না বা অন্য কিছু করতে হচ্ছে না, এমনি এমনি ইলেকট্রন যদি বাইরে যেতে পারতো কী হতো? দেখো ইলেকট্রনটা যেই ধাতুর পৃষ্ঠে বাইরে চলে যাবে ধাতুটা হয়ে যাবে ধনাত্মক তড়িৎগ্রস্ত। কেন? কারণ এর ইলেকট্রন বা ঋণাত্মক আধান কমে গেল, ঋণাত্মক আধান কমে যাওয়ার জন্য ধাতুটা হয়ে গেল ধনাত্মক তড়িৎগ্রস্ত। আর ইলেকট্রনটা কি ঋণাত্মক তড়িৎগ্রস্ত, কারণ আমরা জানি ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত, ফলে কি করবে এই ধনাত্মক তড়িৎগ্রস্ত ধাতু ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে, ফের আকর্ষণ করে নেবে, আকর্ষণ করে নেবেই বলে ইলেকট্রনগুলো পুনরায় ধাতুর পৃষ্ঠে ফিরে আসে। বুঝতে পারলে কেন? এখন আমি যদি ইলেকট্রনগুলোকে, এই যে ইলেকট্রনটা বাইরে যেতে পারছে না, কেন যেতে পারছে না? কারণ যেই ধাতুর পৃষ্ঠের বাইরে যাচ্ছে ধাতুটা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ছে, যে কি করছে ওই ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলোকে টেনে নেয়। এখন আমি যদি কোনোভাবে ইলেকট্রনকে শক্তি দিতে পারি, যে বাইরে থেকে বলছি যা তোকে শক্তি দিচ্ছি, শক্তি দিলাম, দিলে কি হবে? শক্তি দিলে দেখবে এই ইলেকট্রনগুলো এই আকর্ষণ বলের থেকে যদি বেশি শক্তি দিই, ধাতু যে বলে আকর্ষণ করছিল তার থেকে যদি বেশি শক্তি দিই, তখন দেখবি ইলেকট্রনগুলো ধাতু পৃষ্ঠে ছেড়ে বাইরে বের হয়ে যাবে। অর্থাৎ আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের হতে পারে না আকর্ষণ বলের জন্য। এখন ইলেকট্রনকে যদি কোনোভাবে শক্তি সরবরাহ করি, তখন কিন্তু ইলেকট্রন এই আকর্ষণ বল ছেড়ে বাইরে চলে যেতে পারবে। এই যে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রনগুলো মুক্ত করতে গেলে প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রে পৃথক পৃথক শক্তি দিতে হয়। সবার ক্ষেত্রে একই নয় কিন্তু। জিঙ্ক ধাতুর ক্ষেত্রে একরকম শক্তি দিলে ইলেকট্রন বাইরে চলে যেতে পারে, সোডিয়াম ধাতুর ক্ষেত্রে একরকম শক্তি দিলে ইলেকট্রন বাইরে চলে যেতে পারে, পটাশিয়াম ধাতুর ক্ষেত্রে শক্তির মান একরকম দিলে কি হয়, ইলেকট্রনগুলো ধাতুর পৃষ্ঠ থেকে বাইরে চলে যায়। এই যে মিনিমাম সর্বনিম্ন যে শক্তিটা আমরা ইলেকট্রনকে প্রদান করলে ইলেকট্রনটা ধাতুর পৃষ্ঠ ছেড়ে বাইরে যেতে পারে বা ধাতুর আকর্ষণ ছেড়ে বাইরে যেতে পারে, সেটাকে বলা হয় ওই ধাতুর কার্য অপেক্ষক। অর্থাৎ আমরা বলতে পারি কেন ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন বেরোয় না, ওই যে কার্য অপেক্ষকের সমপরিমাণ শক্তি তুমি যদি দিতে পারো তবেই ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ শব্দ বুঝলাম, কি? কার্য অপেক্ষক। চলো আগে আমরা একটু কার্য অপেক্ষকটা আরেকটু বিস্তৃতভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি। অর্থাৎ কার্য অপেক্ষক কি তার সংজ্ঞাটা একটু লিখব। লিখছি, আগে মুছে ফেলে। এই ছবিটা থাক, এই ছবিটা তো লাগবে আমাদের কাজে। তাহলে লিখি ধাতুর পৃষ্ঠের বা মধ্যের বলতে পারো, ধাতুর পৃষ্ঠের মুক্ত ইলেকট্রনগুলি কি হয়, ধাতুর পৃষ্ঠ ছেড়ে, আমরা কি জানছি এটা জানো, আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে জানছি। ওই যে শুরুতেই বললাম আমরা প্রথমে আলোক তড়িৎ ক্রিয়া জানবো, তারপরে এই পদার্থের দ্বৈত সত্তার সম্পর্ক আসবে। ধাতুর পৃষ্ঠের মুক্ত ইলেকট্রনগুলি ধাতুর পৃষ্ঠ ছেড়ে কি হয়, বাইরে যেতে পারে না। কেন বাইরে যেতে পারে না? কারণ সেক্ষেত্রে ধাতুটি ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে, যা কেন ইলেকট্রনটা বাইরে বেরোলে ধাতু ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে, যা ঋণাত্মক তড়িৎগ্রস্ত, ব্র্যাকেটে মাইনাস দিয়ে রাখি, ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলিকে আকর্ষণ করে নেয়। বোঝা গেল?
ফলে এই শব্দগুলো খেয়াল করে দেখো, ফলে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রনগুলিকে মুক্ত করতে বাইরে থেকে, মানে ধাতুর বাইরে থেকে কি করতে হবে, ধাতুর বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হয়। শক্তি সরবরাহ করলে কি হবে, যে শক্তি ইলেকট্রনগুলিকে আকর্ষণ বলের বাইরে বের করতে সাহায্য করে। মানে এই যে আমরা শক্তিটা দিচ্ছি বাইরে থেকে, সেই শক্তিটাই কি করবে, ইলেকট্রনগুলিকে এই আকর্ষণ বলের বাইরে বের করতে সাহায্য করবে। আশা করি বুঝতে পারলে কেন ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হতে পারে না আর কেন শক্তি সরবরাহ করতে হয়। এই জায়গা থেকে আমরা কি শিখবো বললাম, কার্য অপেক্ষকের সংজ্ঞা। তোমরা আগে এটা লিখে ফেলো যে ধাতুর পৃষ্ঠ থেকে কেন ইলেকট্রন নির্গত হতে পারে না, সেটা একটু আগে লিখে নাও। এরপরেই আমরা জানবো কি কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক কি, কার্য অপেক্ষক হচ্ছে, আচ্ছা আমি একটু তাহলে উপরটা মুছে দিই। কার্য অপেক্ষককে আমরা সাধারণত W0 দ্বারা লিখি। কেন জানো, কারণ কার্য অপেক্ষকের ইংরেজি যদি টার্মটা দেখো ওয়ার্ক ফাংশন, এই যে এখানে লিখি ওয়ার্ক ফাংশন, সেই জন্য আমরা W দ্বারা প্রকাশ করি। কার্য অপেক্ষক কি বলছে, তাহলে আমরা এই যে বুঝলাম যে তথ্যটা, যে কেন ইলেকট্রন নির্গত হতে পারে না, সেই তথ্য থেকে এই কার্য অপেক্ষকের সংজ্ঞা দিতে পারি। কি দেখো, ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রনগুলিকে মুক্ত করতে কি হয়, ইলেকট্রনগুলিকে মুক্ত করতে সর্বনিম্ন যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই ধাতুর কার্য অপেক্ষক বলে। তাকে ওই ধাতুর কার্য অপেক্ষক বলা হচ্ছে, খেয়াল রেখো। মানে প্রত্যেকটি ধাতুর কার্য অপেক্ষক আলাদা আলাদা, তাই না? তাকে ওই ধাতুর কার্য অপেক্ষক বলে। বোঝা গেল? ইলেকট্রনগুলোকে মুক্ত করতে সর্বনিম্ন যে শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ কার্য অপেক্ষকের একক আমরা কি বলতে পারি বল? কার্য অপেক্ষকের সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে বাইরে থেকে যে শক্তিটা দিলেই ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রনটা বের হয়। শক্তির একক যা বা কার্যের একক যা, সেটাই কার্য অপেক্ষকের একক। তাহলে এর একক কি লিখতে পারি? কার্য অপেক্ষকের একক কি হবে? জুল বা আর্ক। কার্যের একক যা সেটাই হবে, কারণ শক্তির একক যা, যে পরিমাণ শক্তি দিলে নির্গত হয়তো, তাহলে শক্তির একক যা হবে কার্য অপেক্ষকের এককও তাই হবে, অর্থাৎ জুল বা আর্ক। জানো এই জুল বা আর্ক খুব একটা বেশি ব্যবহার করা হয় না, কারণ জুল বা আর্ক অনেক বড় একক। আমরা যেমন পড়েছিলাম না, ফ্যারাড ধারকত্বের একক বড়, ওই জন্য মাইক্রো ফ্যারাড ব্যবহার করা। ঠিক একই রকমভাবে ব্যবহারিক একক কি যেন, দেখবে বেশিরভাগ ব্যবহার করা হয়, ব্যবহারিক একক হচ্ছে
ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট সমান কী হয়? 1 ইলেকট্রন ভোল্ট সমান হয় 1.6 × 10⁻⁻19 জুল বা 1.6 × 10⁻⁻12 আর্ক। এটা কিন্তু আমরা জেনেছিলাম কোথায়? তড়িৎ ক্ষেত্র অধ্যায়। এটা মনে রেখো যে ব্যবহারিক একক আমরা বেশিরভাগ ব্যবহার করি এই এককটা ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ দেখবে লেখা আছে, এরকম প্রশ্ন পাবে যে সোডিয়াম ধাতুর কার্য অপেক্ষক, উদাহরণ হিসেবে বলছি, সোডিয়াম ধাতুর কার্য অপেক্ষক 2.1 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ কি? সোডিয়াম ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত করতে গেলে আমাকে কত শক্তি দিতে হবে? 2.1 ইলেকট্রন ভোল্ট শক্তি বাইরে থেকে দিতে হবে, সর্বনিম্ন যে শক্তি 2.1 ইলেকট্রন ভোল্ট। বা তুমি বলতে পারো 2.1 ইলেকট্রন ভোল্ট না বলে কত বলবে? দেখো এটাও বলা যায় যে 2.1 × 1.6 × 10⁻⁻19 জুল শক্তি দিতে হবে, সেটাও বলতে পারো, অসুবিধা নেই। মানে সোডিয়াম ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত করতে গেলে মিনিমাম এই শক্তিটা দিতেই হবে বাইরে থেকে, দিলেই তবে কী হবে? সোডিয়াম ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হবে। আশা করি বুঝতে পারলে। কার্য অপেক্ষক কী বোঝা গেল তো? যে ইলেকট্রনগুলো নির্গত করতে গেলে যে শক্তিটা দিতে হয়। বিভিন্ন ধাতুর কার্য অপেক্ষক বিভিন্ন হয়, যেমন এই সোডিয়াম ধাতুর কার্য অপেক্ষক একটা বললাম, পটাশিয়াম ধাতুর কার্য অপেক্ষক আর একটা অন্য মান হবে, তো 2.7 এলো, বা অন্য কোনো ধাতু জিঙ্ক ধাতুর কার্য অপেক্ষক। অর্থাৎ প্রত্যেকটা ধাতুর কার্য অপেক্ষকের মান পৃথক পৃথক হয়। অর্থাৎ আমরা বলতে পারি কার্য অপেক্ষক, প্রতিটি ধাতুর কার্য অপেক্ষকের মান পৃথক। এখানটা স্টার দিয়ে একটু লিখে নিই। আচ্ছা ওপরেই লিখি, এখানে লেখা যাবে, তাই তো? এই একটা লিখলাম, এই একটা লিখছি। কি লিখছি? প্রতিটি ধাতুর কার্য অপেক্ষকের মান আলাদা হয়। অপেক্ষকের মান পৃথক হয়, মানে সমান হয় না, হতে পারে দু একটা ধাতুর হয়তো কোনো কারণে মিলে গেছে, কিন্তু বেশিরভাগ ধাতুর কার্য অপেক্ষকের মান কি হয়? আলাদা আলাদা হয়। ধাতুর কার্য অপেক্ষক কি বিষয়ের উপর নির্ভর করে সেটা একটু জানি। ধাতুর কার্য অপেক্ষকের মান তিনটি বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা এরকম তিনটি না লিখে লিখি, নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে। কি কি বিষয়ের উপর নির্ভর করছে ধাতুর কার্য অপেক্ষকের মান? একে, ধাতুর প্রকৃতি, অর্থাৎ ধাতুটি কি উপাদানের তৈরি, ধাতুর উপাদানের প্রকৃতি লেখা উচিত। ওই জন্য বিভিন্ন ধাতুর কি হয়? কার্য অপেক্ষক আলাদা আলাদা হয়। সোডিয়ামে একরকম, পটাশিয়ামের একরকম, প্রত্যেকটা ধাতুর আলাদা। দুয়ে, ধাতুর উষ্ণতা কত, মানে ধাতুর উষ্ণতার উপর কার্য অপেক্ষক নির্ভর করে। দেখা গিয়েছে উষ্ণতা বাড়লে কার্য অপেক্ষকের মান সাধারণত কমে যায় প্রত্যেকটা ধাতুর। এই যে সোডিয়ামের কার্য অপেক্ষক বললাম 2.1 তো ইলেকট্রন ভোল্ট, এবার যদি উষ্ণতা বাড়ায় দেখবে কার্য অপেক্ষকের মান কমে গিয়েছে। আর কিসের উপর নির্ভর করে ধাতুর কার্য অপেক্ষকের মান? আরেকটা হচ্ছে ধাতুর সঙ্গে মিশ্রিত অপদ্রব্যের উপর। মানে ধাতুর সঙ্গে কি মিশেছ, বিশুদ্ধ ধাতুর কার্য অপেক্ষক একরকম, বিশুদ্ধ ধাতুর সঙ্গে যদি অন্য কোনো উপাদান মেশায় কার্য অপেক্ষক পাল্টে যাবে। কার্য অপেক্ষক এই প্রধানত তিনটে বিষয়ের উপর নির্ভর করে। এবার দেখো, তাহলে আমরা বুঝে গেলাম যে ধাতুর পৃষ্ঠ থেকে কেন এমনি এমনি, মানে কোনো কিছু বাহ্যিক কোনো কিছু উদ্দীপক ছাড়া, বাহ্যিক কোনো প্রভাবক ছাড়া কেন ইলেকট্রন নির্গত হতে পারে না।
এই যে কার্য অপেক্ষকের মানের ওপর নির্ভর করে আমরা ধাতুগুলোর একটা নাম দিয়েছি। দেখা গেছে যেসব ধাতুগুলোর ওপর আলো এসে পড়লে খুব সহজে ইলেকট্রন নির্গত হয় তাদেরকে আমরা বলি আলোক সক্রিয় ধাতু। বা বলতে পারি যেসব ধাতুগুলোর খুব সহজে বিকিরণ এসে পড়লে ইলেকট্রন নির্গত হয় তাদেরকে আমরা আলোক সক্রিয় ধাতু বলি। বোঝা গেল? এমনকি জানো কিছু কিছু ধাতু আছে, এই যে সোডিয়াম পটাশিয়াম বলছি না, এইসব ধাতুগুলোর ওপর বাইরে থেকে শক্তি হিসাবে মানে কি ওই দৃশ্যমান আলো এসে পড়লে, আলো তো এক প্রকার শক্তি, ওই আলোক শক্তি এসে পড়লে ওই ধাতুগুলো থেকে অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম থেকে ইলেকট্রন নির্গত হতে পারে। এগুলোও খুব আলোক সক্রিয় ধাতু। আবার কিছু ধাতু আছে, ওই যে হার্চ পরীক্ষা করেছিলেন জিঙ্ক ধাতু, তার উপরে অতিবেগুনি রশ্মি এসে পড়লে, অতিবেগুনি রশ্মি মানে কি, অতিবেগুনি রশ্মিটা এসে পড়া মানে শক্তি এসেই পড়লো, তাই না? বিকিরণ তো শক্তি, শক্তি এসে পড়লে ইলেকট্রন নির্গত হয়। বোঝা গেল? মানে আমরা এখানটায় এই জায়গা থেকে আমাদের একটু বোঝা দরকার আলোক সক্রিয়তা কী, আলোক সক্রিয় ধাতু কী। আমরা বলতে পারি যে ধাতুগুলোর ওপর আলো এসে পড়লে ইলেকট্রন নির্গত হয় তাদেরকে আলোক সক্রিয় ধাতু বলে। আমি লিখবো, একটু পরেই লিখে দিচ্ছি। তাহলে আমরা বুঝে গেলাম যে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত করতে গেলে শক্তি সরবরাহ করতে হয়। এখন এই শক্তিটা কিভাবে সরবরাহ করছে তার উপরে ভিত্তি করে ইলেকট্রন নিঃসরণ প্রক্রিয়া অনেক রকমভাবে ভাগ করা যায়। এই শক্তিটা অনেক রকমভাবে দিতে পারি। কি কি দেখো, তাহলে আমরা লিখি। এবার আমরা শিখব যে ধাতুর পৃষ্ঠে ইলেকট্রন কার্য অপেক্ষক বুঝে গেলাম তো। এবার লিখব ইলেকট্রন নিঃসরণ। ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ, হেডিং দাও। এইটা সম্পর্কে বোঝার চেষ্টা করব। দেখো, ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ করতে গেলে বাইরে থেকে শক্তি সরবরাহ করতে হয়। ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য, নিঃসরণ মানে কি, বাইরে বের করার জন্য নিঃসরণের জন্য যে শক্তি সরবরাহ করতে হয় তার উপর ভিত্তি করে ইলেকট্রন নিঃসরণকে 4 ভাগে ভাগ করা যায়। ইলেকট্রন নিঃসরণকে 4 ভাগে ভাগ করা যায়। কি কি? 1 নম্বর হচ্ছে 4টে ভাগের মধ্যে প্রথম হচ্ছে তাপীয় আয়ন নিঃসরণ। তাপীয় আয়ন নিঃসরণ কি করা হয়? এখানটায় ধাতুর পৃষ্ঠ থেকে, এক্ষেত্রে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ করার জন্য বাইরে থেকে তাপ দেওয়া হয়, অর্থাৎ ধাতুটাকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করলে দেখবে, উত্তপ্ত করা মানে কি, তাপ শক্তি দেওয়া হচ্ছে। তাপ শক্তি দিলে ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ করে। অর্থাৎ আমরা বলতে পারি বাইরে থেকে উত্তপ্ত করে বা কি লিখতে পারে, বা তাপ শক্তি বা তাপ দিয়ে কি করা হয়, তাপ তো শক্তি আর লিখলাম না, তাপ দিয়ে ইলেকট্রন নিঃসরণ করা হয়। ইলেকট্রন নিঃসরণ করা হয়। আমরা বাইরে থেকে তাপ দিয়ে ইলেকট্রন নিঃসরণ করি। বুঝতে পারলে? শক্তি তো দিতে হবে, ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ শক্তি,
দিতে হয়, যে শক্তিটা কিভাবে দিতে হয়, উত্তপ্ত করে দিতে পারে। আর যে ইলেকট্রনগুলো নির্গত হয় তাদেরকে কি বলা হয়, নিঃসৃত ইলেকট্রনগুলিকে, অর্থাৎ ধাতুর পৃষ্ঠে তাপ দেওয়ার ফলে যে ইলেকট্রনগুলো নির্গত হয় তাদেরকে কি বলা হয় যেন, নিঃসৃত ইলেকট্রনগুলিকে তাপীয় ইলেকট্রন বলে। ওই যে তাপীয় কেন, নিশ্চয়ই বুঝতে পারলেন, তাপ দেওয়ার ফলে নির্গত হচ্ছে, তাপীয় ইলেকট্রন বলে। আরেকটা কি, আরেকটা হচ্ছে 2 নম্বরে ক্ষেত্রীয় আয়ন নিঃসরণ। ক্ষেত্রীয় আয়ন, আয়ন মানে আধান বোঝাতে এখানে আয়ন শব্দটাই ব্যবহার করা হচ্ছে। ক্ষেত্রীয় আয়ন নিঃসরণ কি করা হয়, এখানে এই শব্দগুলোর দ্বারাই বুঝতে পারছে ক্ষেত্রীয় আয়ন নিঃসরণ মানে তড়িৎ ক্ষেত্র, উচ্চ তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে, উচ্চ তীব্রতার মান কোথায় যেন প্রায় 10⁸ ভোল্ট পার মিটার। তোমরা তড়িৎ ক্ষেত্র তো জানো, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, উচ্চ তীব্রতার তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে ইলেকট্রন নিঃসরণ করা। তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করে ইলেকট্রন নিঃসরণ করা হয়, মানে আমরা ধাতুর টুকরোটিকে কি করি, উচ্চ তড়িৎ ক্ষেত্রে রাখি। রাখলে দেখা যায় তড়িৎ ক্ষেত্রে রাখা মানে কি, ওই ইলেকট্রনগুলো না, ধাতুর পৃষ্ঠে ইলেকট্রনগুলো শক্তি পাবে, আর শক্তি পেলেই কি হবে, ধাতুর পৃষ্ঠ থেকে নির্গত হবে। সেটা হচ্ছে তাপীয় ক্ষেত্রীয় আয়ন নিঃসরণ, তাই তো। 3 নম্বরে গৌণ ইলেকট্রন নিঃসরণ। গৌণ ইলেকট্রন নিঃসরণ এখানে কি করা হয় যেন, বাইরে থেকে ইলেকট্রন দিয়ে ধাতুর পৃষ্ঠের ইলেকট্রনগুলোকে আঘাত করা হয়। ইলেকট্রনগুলোকে, ধাতুর পৃষ্ঠের ইলেকট্রনগুলোকে শক্তি দিতে হবে, তো এখানে শক্তিটা কীভাবে দেওয়া হচ্ছে, বাইরে থেকে শক্তি, গতিশক্তি সম্পন্ন ইলেকট্রন দিয়ে ধাতুর পৃষ্ঠের ইলেকট্রনকে আঘাত করা হচ্ছে, করলে দেখা যায় ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে, তাই বলা হচ্ছে গৌণ ইলেকট্রন নিঃসরণ। অর্থাৎ আমরা কি বলতে পারি, ইলেকট্রন দিয়ে ইলেকট্রন নিঃসরণ প্রক্রিয়া, ইলেকট্রন দিয়ে ইলেকট্রন নিঃসরণ প্রক্রিয়া। বুঝতে পারলে, মানে ইলেকট্রন দিয়ে আঘাত করে আমরা ইলেকট্রন নিঃসরণ করছি, এটাকে সেই কারণেই বলা হচ্ছে গৌণ ইলেকট্রন নিঃসরণ। আরেকটা ভাবে ইলেকট্রন নিঃসরণ করা যায়, সেটা কি, তাহলে আমরা ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন 3 ভাবে বের করতে পারি, তাপীয় আয়ন নিঃসরণ দ্বারা, ক্ষেত্রীয় আয়ন নিঃসরণ দ্বারা, গৌণ ইলেকট্রন নিঃসরণ দ্বারা। আরেকটা হলো 4 নম্বরে কি যেন, যেটা আমাদের আছে ওই যে উপরেই লেখা আছে আলোক তড়িৎ ক্রিয়া। কি 4 নম্বরটা উপরে লিখি, আলোক তড়িৎ ক্রিয়া কি, 4 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। তারপরে কি, ধাতুর পৃষ্ঠে উপযুক্ত কম্পাঙ্কের, কম্পাঙ্ক না লিখে লিখি, উপযুক্ত বৈশিষ্ট্য সম্পন্ন বিকিরণ আপতিত হলে কি হলো, তাহলে ধাতুর পৃষ্ঠে উপযুক্ত বৈশিষ্ট্য সম্পন্ন বিকিরণ, বিকিরণ বলতে এখানে দৃশ্যমান আলোকেও বোঝায়, অতিবেগুনি রশ্মিকে বোঝায়, মানে উৎস থেকে যে বিকিরণ নির্গত হয়, তাপীয় বিকিরণ, সেখান থেকে আলোক শক্তিও আসতে পারে। এই বিকিরণ আপাতিত হলে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয়। ইলেকট্রন নির্গত হয়, ওই যেটা আমরা শুরুতেই বলছিলাম, হার্স যে পরীক্ষা করেছিলেন, নির্গত হয়। মানে আমরা ধাতুর পৃষ্ঠে বিকিরণ বা আলো এনেও ফেলতে পারি, দৃশ্যমান আলো পড়লেও দেখা যায়, কি আমরা বললাম না, কয়েকটি আলোক সক্রিয় ধাতুর নাম সোডিয়াম, পটাশিয়াম, এদের উপর দৃশ্যমান আলো পড়লেও ইলেকট্রন নির্গত হয়। ওই জন্য বলা আছে, দেখো ধাতুর পৃষ্ঠে
উপযুক্ত বৈশিষ্ট্য সম্পন্ন বিকিরণ আপাতিত হলে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয়। এই যে বিকিরণটা এসে পড়ছে না, প্রকৃতপক্ষে কী করছে জানো? ধরো এটা ধাতুর পৃষ্ঠ, তো বিকিরণ এসে পড়া মানে শক্তি এসে পড়ছে। এই শক্তি, বিকিরণটা প্রকৃতপক্ষে এক প্রকার শক্তি, তো এসে পড়লে কি করবে? এই ইলেকট্রনগুলো যেগুলো ধাতুর পৃষ্ঠে ছেড়ে বাইরে যেতে পারছিল না, কেন? কার্য অপেক্ষকের প্রয়োজন ছিল, শক্তির প্রয়োজন ছিল। এই বিকিরণগুলো ধাতুর পৃষ্ঠের ইলেকট্রনগুলোকে শক্তি সরবরাহ করে। আর শক্তি সরবরাহ করলে কী হবে? যেই শক্তি এগুলো পাবে, এই ইলেকট্রনগুলো বাইরে নির্গত হতে শুরু করবে। এই ঘটনাটাই আলোক তড়িৎ ক্রিয়া, যেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। এই আলোক তড়িৎ ক্রিয়া এত রকমভাবে ইলেকট্রন নিঃসরণ করা যায়। এই তাপীয় আয়ন নিঃসরণ, ক্ষেত্রীয় আয়ন নিঃসরণ, গৌণ ইলেকট্রন নিঃসরণ, এগুলো আমাদের নেই। আমাদের আছে এটা, এই আলোক তড়িৎ ক্রিয়াটা জানতে হবে। আমরা এবার তাহলে শিখব কি? আলোক তড়িৎ ক্রিয়া। তোমাদের যদি বলা হয় আলোক তড়িৎ ক্রিয়া কি, বলতে পারবে তো? আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে? তাহলে চলো আলোক তড়িৎ ক্রিয়াটা একটু জেনে নিই বিস্তৃতভাবে। তাহলে ধাতুর পৃষ্ঠ থেকে আমরা ইলেকট্রন বেরোতে চাইছিল না, শক্তি দিয়ে ইলেকট্রন নিঃসরণ করতে পারলাম। অনেক রকম ভাগ জানলাম, আমাদের শুধু আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে জানতে হবে। কি? তাহলে লিখি আলোক তড়িৎ ক্রিয়া, লেখা আছে সংজ্ঞাটা কি যেন? ধাতুর পৃষ্ঠে উপযুক্ত কম্পাঙ্কের বিকিরণ, যে কোনো বিকিরণ আপতিত হলে হবে না, উপযুক্ত কম্পাঙ্কের। সেই উপযুক্ত কম্পাঙ্কটা কি সেটাও বুঝবো। উপযুক্ত কম্পাঙ্কের বিকিরণ আপাতিত হলে কি হয়? ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটে। ইলেকট্রন নিঃসরণ হয়, তাই না? উপযুক্ত কম্পাঙ্কে, এই শব্দটা ভালো করে খেয়াল করো, যে কোনো কম্পাঙ্ক নয়, উপযুক্ত কম্পাঙ্কে বিকিরণ আপতিত হলে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ হয়। একেই কি বলে? একেই আলোক তড়িৎ ক্রিয়া বলে। এখানে একটু স্টার দিয়ে লিখি, ধাতুর পৃষ্ঠ থেকে নিঃসৃত ইলেকট্রনগুলিকে, ধাতুর পৃষ্ঠ থেকে নিঃসৃত ইলেকট্রনগুলিকে মানে বিকিরণ বা আলো আপাতিত হওয়ার পরে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ হচ্ছে, তো নিঃসৃত ইলেকট্রনগুলিকে ফটো ইলেকট্রন বা আলোকজ ইলেকট্রন বলে। আলোকজ ইলেকট্রন কেন? আলোর প্রভাবে বা বিকিরণের প্রভাবে নির্গত হচ্ছে ইলেকট্রন বলে। বোঝা গেল? আরেকটা শব্দের মানে এখানে বুঝতে হবে, ইলেকট্রন নিঃসরণের ফলে, ইলেকট্রন নিঃসরণের ফলে, ইলেকট্রন নির্গত হওয়ার ফলে কি হয়? বর্তনী, দেখবে আমরা একটু পরে বর্তনী আঁকবো। বর্তনী বর্তনীতে যে তড়িৎ প্রবাহ ঘটে, তড়িৎ প্রবাহ হয়, তাকে
আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বলে। অর্থাৎ ইলেকট্রন নিঃসরণের ফলে বর্তনীতে যে কারেন্ট যায় সেটাকে আমরা কি বলি? আলোক তড়িৎ প্রবাহ মাত্রা। বুঝতে পেরেছ? তাহলে আলোক তড়িৎ ক্রিয়া বোঝা গেল। এখানে এই শব্দটা একটু খেয়াল রাখা দরকার যে উপযুক্ত কম্পাঙ্কের। এইটা না দেখা গেছে, আমরা তো শিখলাম প্রত্যেক ধাতুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট শক্তির প্রয়োজন, যেটাকে কার্য অপেক্ষক বলছিলাম। এই কার্য অপেক্ষকের মান আলাদা হওয়ার জন্য প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রে কি হয়? কম্পাঙ্কের মানও আলাদা হয়। প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রে একটা কম্পাঙ্ক আছে পৃথক পৃথক, যে কম্পাঙ্কের থেকে কম কম্পাঙ্কের আলো পড়লে আলোক তড়িৎ ক্রিয়া হয় না। এই যে কম্পাঙ্ক, অর্থাৎ যে কম্পাঙ্কের থেকে কম কম্পাঙ্কের আলো এসে পড়লে আলোক তড়িৎ ক্রিয়া হয় না, বা বিপরীত ক্রমে আমরা বলতে পারি যে কম্পাঙ্কের আলো এসে পড়ার ফলে ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ শুরু হয় তাকেই আমরা কি বলতে পারি? প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক। ওই জন্য বলা হয় যে ধাতুর পৃষ্ঠে সূচনা কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্কের আলো পড়লে তবেই ধাতুর পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের ঘটনা ঘটে। আর কি? আলোক সক্রিয় ধাতু জানতে হবে। আলোক সক্রিয় ধাতু কি? যে ধাতুগুলির ওপর বিকিরণ আপাতিত হলেই ইলেকট্রন নির্গত হয় তাদেরকে আলোক সক্রিয় ধাতু বলে। আমি কয়েকটা আলোক সক্রিয় ধাতুর নাম তোমাদের নিশ্চয়ই বললাম এতবার করে, সোডিয়াম, পটাশিয়াম, নিশ্চয়ই শুনেছ। এই ধাতুগুলোর ওপর দেখবি এমনি থেকেও নয়, মানে দৃশ্যমান আলো এসে পড়লে, আমরা যে আলো দেখতে পাই সেই আলো গিয়ে পড়লে ইলেকট্রন নির্গত হয়। আবার কিছু ধাতু আছে দৃশ্যমান আলো না, আরও উচ্চ কম্পাঙ্কের আলো পড়লে তবেই ইলেকট্রন নিঃসরণ হবে। আশা করি আলোক তড়িৎ ক্রিয়া কী এই বেসিক সাধারণ, খুব কমন সাধারণ ধারণাটা আমরা বুঝলাম। খুব একটু শুরুটা সবে বুঝলাম যে আলোক তড়িৎ ক্রিয়া কী। এর পরের ক্লাসে আমরা আলোক তড়িৎ ক্রিয়ার লেনার্ট আর এডওয়ার্ডস যে পরীক্ষাটা করেছে বললাম, লেনার্ট এবং এডওয়ার্ডের পরীক্ষাটা বোঝার চেষ্টা করব। সেই পরীক্ষা থেকে আমরা আলোক তড়িৎ ক্রিয়ার কিছু বৈশিষ্ট্য জানব। তোমরা এই ক্লাস যেটা করা হলো এটা ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। পরের ক্লাসে দেখা হচ্ছে, আমরা আরও বিস্তৃত আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে জানব।